ব্যাপারটা হচ্ছে কি, সেই রকম একটা বড় বাড়ি, তার ঠিক গ্রাউন্ড ফ্লোরেতে বড় দোকান। আচ্ছা, দোকানটা কিন্তু পুরো পুরোনো দিনের মতনই, মনে হচ্ছে না 100 বছর পুরোনো দোকান। তাই সেখানে আমি দুটো জিনিস লক্ষ্য করি, একটা অফকোর্স আমি দেখি, আমি বুঝতে পারি, আর একটা আমি ফিল করি। দোকানে ঢুকি, দোকানে একদম সোজা একটা পাঞ্জাবি ঝোলানো ছিল, ঠিক আছে? পাঞ্জাবিটা দেখতে কি বলবো, দারুণ দেখতে। মানে ওই পাঞ্জাবি আমি আমার জীবনে কি, আমার বাবা প্রায় 48 বছর বয়স আমার বাবা নিজের হোল জীবনে ওই সুন্দর পাঞ্জাবি দেখেনি। যখন আমি পাঞ্জাবিটার কথা মালিককে বলি, তখন মালিকের মুখে আমি একটা হাসি লক্ষ্য করেছিলাম। ছেলেটা আমাকে বলছে, আমার পাঞ্জাবিটা দিয়ে দে, নাহলে তোকে নিয়ে চলে যাও। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি গল্পওয়ালার 101তম মারাত্মক একটা হরর পডকাস্টে। আর আজকের এপিসোডে আমাদের সাথে থাকছে গার্ডেন রিচ থেকে স্পন্দন ভট্টাচার্য। স্পন্দন ছোটবেলা থেকেই বিভিন্ন অলৌকিক বিষয় উপলব্ধি করতে পারে, এমনকি তার সাথে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা বেশ রোমহর্ষক এবং বিভীষিকাময়। ছোটবেলায় সে তার বাবার সাথে সরস্বতী পুজোর পাঞ্জাবি কিনতে গিয়েছিল। সেখানে তার সাথে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সে ঘটনা তো শুনবই, তবে তার সাথে আরও কিছু এক্সপিরিয়েন্স যেগুলো স্পন্দনের জীবনে ঘটে গেছে, সেগুলো সে আজকে আমাদের গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করে নিয়েছে। তাহলে বুঝতেই পারছো আজকের এপিসোডটা ঠিক কতটা এক্সাইটিং হতে চলেছে, কারণ আজকে একটা নয়, থাকছে বেশ কিছু সত্যি ভৌতিক ঘটনা। তো ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও, আর তার সাথে লাইক বাটনটাও প্রেস করে দিও। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট অথবা সত্যি ভৌতিক ঘটনা তোমরা আমার সাথে অথবা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবে, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে দুপুর 1টা, আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা হরর পডকাস্ট নিয়ে। হ্যালো স্পন্দন, কেমন আছো? খুব ভালো আছি। কোথা থেকে আসছো? আমি গার্ডেন রিচ থেকে আসছি। তো আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি গল্পওয়ালা পরিবারে আসা এখনো পর্যন্ত সব থেকে কনিষ্ঠতম গেস্ট, ওকে? তো তোমার বয়সে এখনো পর্যন্ত কেউ আসেনি। তো আমি এইটা নিয়ে ভীষণ খুশি যে আজকে তোমার থ্রুতে বা তোমাকে দেখে অনেক মানুষ আছে যারা স্টেজ ফিয়ারে ভোগে, যারা ক্যামেরা ফিয়ারে ভোগে, যারা ক্যামেরার সামনে আসতে ভয় পায় বা কনসিয়াস হয়ে যায়, তারা কিন্তু তোমাকে দেখে অনেকটা সাহস পাবে। তার জন্য আমি তোমাকে থ্যাঙ্কস জানাতে চাই যে তোমার থ্রুতে আজকে গল্পওয়ালা পরিবারের যত ছোট ছোট ভাই বোনেরা যুক্ত হয়ে রয়েছে, বা গল্পওয়ালা পরিবারে যারা এখন অবধি যুক্ত হয়নি, এরকম প্রচুর ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, ভাই বোনেরা রয়েছে, যারা তোমাকে দেখে অনেকটা সাহস পাবে। ওকে, তো আজকে তো তুমি ঘটনা শোনাবে, তার আগে বলো যে তুমি কি ভূত প্রেতে বিশ্বাস করো? আমি এই কথাটা তোমাকে জিজ্ঞেস করছি তার একটাই কারণ তুমি আজকে ডেফিনেটলি কোনো ভৌতিক ঘটনাই শোনাতে এসেছো। আর তোমাদের জেনারেশন মানে জেনজি অডিয়েন্স, এখনকার বাচ্চারা কিন্তু খুব একটা ভূত প্রেতে বিশ্বাস করে না। ওকে, তো তুমি কি করো? এর উত্তরটা আমি একটু লেংদি ওয়েতে দিতে চাই, কিন্তু মানে ভালোভাবে উত্তরটা আমি দিতে চাই। প্রথম কথা যদি সোজাভাবে বলি, হ্যাঁ আমি ভূতে বিশ্বাস করি। কেন? কারণ আমি যখন ছোট ছিলাম, খুবই কম বয়স থেকে আমার সঙ্গে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটতো, এমনকি আজও আমার সঙ্গে ঘটে। হ্যাঁ, তা বলি কি এটা যে আমার রোজ ঘটছে বা প্রত্যেক সপ্তাহে ঘটছে, একেবারেই না। হয়তো 3-4 বছর 5 বছরের গ্যাপে একবার দুবার হচ্ছে, নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে প্রায়ই হয়। সেটা বিভিন্ন জায়গায়, সেটা আমার সঙ্গে একবার মাঠে হয়েছিল, আমার সঙ্গে একবার আমার বাড়িতে আমার নিজের স্টাডি রুমে হয়েছে। আমি ঘুমোচ্ছি, সেই সময় আমি বুঝতে পেরেছি আমার আশেপাশে কেউ আছে। সেটা অনেক ছোট ছোট ঘটনা, কিন্তু আমার সঙ্গে হয়েছে, যার কারণে আমি এত কম বয়সী হয়েও আমি ভূতে বিশ্বাস করি। তো আজকে তুমি যে ঘটনাটা শোনাবে, এটা কি তোমার সাথেই ঘটেছে না তোমার চেনাশোনা কারোর সাথে ঘটেছে? এই ঘটনাটা এক্স্যাক্টলি আমার সঙ্গেই ঘটেছে।
একদম শুরু থেকে শুনবো। ওকে একদম প্রথম থেকে বলো যে কবে ঘটেছিল, কারণ তুমি এখন ক্লাস 10-এ পড়ছো। ওকে। তো এই ঘটনাটা কত বছর আগে ঘটেছে? এই ঘটনাটা অ্যাপ্রক্সিমেটলি আজ থেকে 8 বছর আগে 2017 সালে ঘটেছিল। তখন প্রায় তুমি তাহলে ক্লাস 2 অথবা 3-তে পড়ো। 2 এ পড়তাম, ক্লাস 2। 2 এ সবে ভর্তি হয়েছিলাম। ওকে, কি হয়েছিল? যদি আমি একদম শুরু থেকে বলি, আমি প্রথমে বলতে চাই অডিয়েন্সদের যে প্লিজ আপনারা একটু মনোযোগ দিয়ে এই ঘটনাটা শুনবেন, কেননা এতে কিন্তু এই ঘটনাটাতে কিন্তু অনেক কিছু মানে ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, তো প্লিজ একটু ভালোভাবে শুনবেন। 2017 সালের সরস্বতী পুজো অর্থাৎ ফেব্রুয়ারি মান্থের কিছুদিন আগে আমি একটা স্কুলে পড়তাম। সেই স্কুলেতে গানের অডিশন হয়, ঠিক আছে? তো সেই অডিশনেতে আমাকে সিলেক্টেড করা হয়। কেন? এর আগে একটা কথা বলি, আমি 2014 সাল থেকে গান শিখছি এবং আমার স্কুলেতে আমার একটা ভালো নাম ছিল যে স্পন্দন গান করে, খুব ভালো গান করে। তো সেই ক্ষেত্রে আমাকে সিলেক্ট করা হয় এবং আমি এই জিনিসটা আমার বাড়িতে এসে মা বাবাকে জানাই এবং তার সঙ্গে আমার যে রেসপেক্টিভ মিউজিক টিচার সে আমাকে ড্রেস কোডটা বলে দেয়, ঠিক আছে? সেই ড্রেস কোডটা প্রথমে বলি, একটা হলুদ পাঞ্জাবি এবং চোস্তা। এবার আমি বাঙালি, তো বাঙালিদের ঘরে ছেলেদের চোস্তা তো থাকে, কিন্তু অনেক সময় কি হয়, এক রঙের পাঞ্জাবি পাওয়া যায় না। সেম জিনিসটা আমার সঙ্গে হয়। আমার হলুদ পাঞ্জাবি কিন্তু ছিল না, ব্লু রঙের পাঞ্জাবি ছিল, অরেঞ্জ রঙের পাঞ্জাবি ছিল, ঠিক আছে? এবার কি হয়, আমার বাবা বলে ঠিক আছে, খুব ভালো খবর, চলো তাহলে আজকে সন্ধ্যেবেলা যাই, গিয়ে এই মানে আমাদের বাড়ির আশেপাশের যে এলাকা সেখানে খুব ভালো কোয়ালিটির কিছু পাওয়া যায় না অনেস্টলি, কিন্তু আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, এখানে আমি লোকেশন রিভিল করতে চাইছি না, কিন্তু সেই দোকানটা বেশ অনেক বছরের পুরনো, বাবা কিন্তু চিনতো না, ঠিক আছে? আচ্ছা, আমরা এমনি ওই এলাকাটায় যাই, গিয়ে ওই দোকানটা খুঁজে পাই। এবারে দোকানের একটু বর্ণনাটা দিই, খুব মন দিয়ে এই জায়গাটা শুনবে। দোকানটা নর্থ কলকাতার বাড়ি দেখেছো তো, যেটা দেখলেই একটা বাঙালি ফিলিং আসে, খুব বাড়িতে ঢুকতে গিয়ে তোমার একদম খুব সুন্দর লেগেছে, মানে অ্যাম্বিয়েন্সটা খুব পছন্দ হয়েছে আমার, অনেস্টলি বলছি। ব্যাপারটা হচ্ছে কি, সেই রকম একটা বড় বাড়ি, তার ঠিক গ্রাউন্ড ফ্লোরেতে বড় দোকান। আচ্ছা, দোকানটা কিন্তু পুরো পুরোনো দিনের মতনই, মনে হচ্ছে না 100 বছর পুরোনো দোকান। অর্থাৎ আমি জানি না 100 বছর কি 10 বছর 50 বছর আমি জানি না, কিন্তু বহু পুরোনো দোকান। এবার ভালো করে শুনবে, দোকানটা কিন্তু অনেকটা লম্বা, ঠিক আছে? যেরকম জামা কাপড়ের দোকান হয়, সেখানে একজন মালিক এবং যারা সহকর্মী বলতে পারো তারা অনেকে, ধরে নাও প্রায় 7-8 জন ছিল। এবার আমি তো তখন অত্যন্ত ছোট, কোনো বাচ্চা ছেলের চোখ কিন্তু এক জায়গায় স্থির থাকে না, সেটা চারদিকে ঘুরতে থাকে, ঠিক আছে? তাই সেখানে আমি দুটো জিনিস লক্ষ্য করি, একটা অফকোর্স আমি দেখি, আমি বুঝতে পারি, আর একটা আমি ফিল করি, দুটোই এক এক করে বলছি। যখন আমরা দোকানে ঢুকি, দোকানে একদম সোজা একটা পাঞ্জাবি ঝোলানো ছিল, ঠিক আছে? পাঞ্জাবিটা দেখতে কি বলবো, দারুণ দেখতে, মানে ওই পাঞ্জাবি আমি আমার জীবনে কি, আমার বাবা প্রায় 48 বছর বয়স আমার বাবা নিজের হোল জীবনে ওই সুন্দর পাঞ্জাবি দেখেনি। আচ্ছা, এত সুন্দর দেখতে, এত নিখুঁতভাবে কাজ করা, মানে মনে হচ্ছে যেন পাঞ্জাবিটা প্রায় 6 মাস ধরে বানানো হয়েছে। আমার আইডিয়া নেই কত মানে টাইম লাগে ওটা বানাতে, কিন্তু মানে খুব সুন্দর দেখতে, ওটা কোনো বিকল্প হয় না, ঠিক আছে? তো প্রথমে আমি বাবাকে বলি, বাবা ওই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে, হলুদ কালার, খুব সুন্দর দেখতে। বাবা বলে দেখ ওটার দাম অনেক বেশি হতে পারে, তাও এমনি দেখ না। তো প্রথমে আমরা একটু আধটু এদিক ওদিক দেখি, ঠিক আছে? কিন্তু এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছিল, চোখ আটকে গেছে, ওখানেই চোখ আটকে গেছে, ঠিক আছে? এবার গিয়ে বলি দোকানের যে মালিককে, তা মালিক একটা দাম বলেন, মানে দামটা বলছি না, কিন্তু দামটা খুবই কম। আচ্ছা, খুবই কম, মানে ধরে নাও পাঞ্জাবিটা মানে 4 ভাগের 1 ভাগ দাম। মানে 2017 সালে আমি যদি অ্যাপ্রক্স ধরে নিই, ওটা 500 থেকে 600 টাকা দাম, তারও কম। মরা সাহেবের পাঞ্জাবি, সেটা আমি বলতে পারবো না, কিন্তু এত কম দাম যে ওটা মানে বলার মতো না। যাই হোক, এবার আমরা খুব অবাক হই, কিন্তু এত সুন্দর, আর কাপড়ের কোয়ালিটিটাও হেভি, আচ্ছা দারুণ কোয়ালিটি, ঠিক আছে? এবার বাবা বলে ঠিক আছে প্যাক করে দিন, তো আমরা নিয়ে চলে আসি। এবার বলি যে আমি ওই দোকানে অ্যাকচুয়ালি কী ফিল করেছিলাম বা কী দেখেছিলাম। যখন আমি পাঞ্জাবিটার কথা মালিককে বলি, তখন মালিকের মুখে আমি একটা হাসি লক্ষ্য করেছিলাম। হাসি লক্ষ্য মানে সে কি অন্য কথায় হাসছিল? একেবারে না, সে এমনি, যে আমি বললাম সঙ্গে সঙ্গে সে একটা মুচকি হাসলো,
এবার সেটা আমাকে দেখে নয়, কিন্তু ভেবো না যে বাচ্চা এমনি দেখে হেসেছে বা কেউ বলেছে ইনে একটু চা খা, তখন বলেছে না না খাবো না, এরকম এইসব টপিকের ওপর কিন্তু সে তুমি পাঞ্জাবিটার কথা বলেছো যে তোমার পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, আর সেটা শুনে উনি মুচকি হেসেছেন। সেটা কিন্তু খুবই খুবই মানে ছোট্ট হাসি একটা, এটা লক্ষ্য করেছে। এটা আমি লক্ষ্য করেছিলাম। এর মিনিং কি হতে পারে আমি জানি না, আমি এটা লক্ষ্য করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তখন আমি জিনিসটাকে ইগনোর করেছিলাম, কেননা আমি জানি না এই পাঞ্জাবিটা আমার জীবনে কত বড় বিপদ আনতে চলেছে। আমি এই পাঞ্জাবিটা রিলেটেড বলছি, ঘটনাটা এখনো অনেকটা বাকি আছে। যাই হোক, তো আরেকটা যেটা সেকেন্ড জিনিস, সেটা হচ্ছে আমি যখন দোকানে ঢুকলাম, এন্ট্রেন্স থেকে ঢুকেছি, একটু ভেতরে গেছি, দোকানের মিডলের জায়গাটায় আমার গা ভারী হয়ে গেল। এক্সাইটমেন্ট তো একটা তো ছিলই যে সুন্দর, কি সুন্দর পাঞ্জাবি, না না খুব কষ্ট হচ্ছিল। আচ্ছা, যে ছেলে একটা ওই 2017 সালে আমার বয়স কত হবে, 7 বছর 8 বছর, ঠিক আছে, গা ভারী মাথা যন্ত্রণা কখন একটা ছেলের হতে পারে? সাধারণ বাঙালি ছেলে হতেই পারে না। সেই ছেলের তার গা ভারী হয়ে যাচ্ছে, আমার বাবা কিন্তু কিছু বুঝতে পারেনি। বাবা মানে নর্মালি ঢুকলো, যেন নর্মাল আমরা জামা কাপড় কিনি, না আমার খুব কষ্ট হচ্ছিল। এই দুটো জিনিস আমি ওখানে নোটিস করি। এইবারে বাবার সঙ্গে বাড়ি চলে আসি কিনে, বাড়িতে এসে ঠাকুমা দাদু তখন পাঞ্জাবিটা কিনে নিয়েছিলাম। ওকে, কি এবার ওইটাই আমাদের মানে এক কথা ওটা আমাদের কাল হয়ে দাঁড়ায়। বলছি এক এক করে, পাঞ্জাবিটা কিনে বাবার সঙ্গে বাইকে করে আমি বাড়িতে আসি, ঠিক আছে, ঠাকুমা দাদুকে দেখাই, মাকে দেখাই, মা আমাদের সঙ্গে যায়নি, আমি বাবা গিয়েছিলাম। তো সবাই বলে বা খুব সুন্দর হয়েছে পাঞ্জাবিটা, খুব ভালো দেখতে, ঠিক আছে। এবার পাঞ্জাবিটা সুন্দর প্লাস্টিকে মুড়ে আমাকে দিয়েছিল। তো আমার ঠাকুমা বলে একটা কাজ করি, কালকেই তো লাগবে, ঠিক আছে, তো তুই মানে আমি জায়গাটা ওই আমাদের বাড়িতে যেরকম হ্যাঙ্গার হয় না, ঠিক আছে, বা হুক বলতে পারো, হুকে এমনভাবে ঝুলিয়ে রেখেছিল। পাট করা পাঞ্জাবিটা ভালো করে সুন্দর, পাট করা পাঞ্জাবিটা সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছিল। রাতের বেলা ডিনার করেছি, কোনো শরীর খারাপ নেই, কিন্তু দোকান থেকে বেরোলাম, বাড়িতে আসলাম, কোনো শরীর খারাপ নেই, কিচ্ছু নেই। রাতের বেলা ঘুমিয়েছি, যদি ভুল না করি মাঝরাত হতে পারে, আমি তো স্বপ্নতে ছিলাম, আমি বুঝতে পারবো না। আমি একটা খুব বাজে স্বপ্ন দেখি। আচ্ছা, ডিনার করেছি, কিচ্ছু দেখিনি, কিছু মানে ওই ভূত চলে এলো এরকম কিচ্ছু না, আমি নর্মাল, পুরো নর্মাল, মানে ওই ভুকেতে এভাবে টাঙানো আছে, আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি। তখন আমি আমার ঠাকুমার সঙ্গে শুতাম। আমার ঠাকুমা এই 5 মাস হলো মারা গেছেন, ঠাকুমা দাদু একসঙ্গেই মারা গেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমি ঠাকুমার সঙ্গে শুতাম। আমি স্বপ্নে কি দেখি, এইবার খুব ভালোভাবে বলছি, এটা খুব ভালো করে শুনুন। আমি দেখি আমি একটা জঙ্গলাকীর্ণ জায়গার ভেতর দাঁড়িয়ে আছি, পুরো জঙ্গল দিয়ে ঘেরা, ঠিক আছে। আমার থেকে যদি খুব ভুল না করি 7-8 হাত দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, খুব মানে কি বলবো, জায়গার মানে খুব অন্ধকার, ঠিক আছে, কিন্তু ওই আবঝা চাঁদের আলো বলতে পারো, ঠিক আছে, সেই আলোতে আমি দেখতে পাচ্ছি সেই ছেলেটার গঠনটা, বলছি, স্যান্ডো গেঞ্জি পরে, হাফ প্যান্ট, ঠিক আছে, আর দুটো চোখ রক্তবর্ণ, পুরো লাল টকটকে চোখ। এটা স্বপ্নে দেখছি আমি, চোখের সামনে কিছু দেখিনি, ঠিক আছে। ছেলেটা আমাকে বলছে আমার পাঞ্জাবিটা দিয়ে দে, নাহলে তোকে নিয়ে চলে যাও। সিরিয়াসলি? আমি মানে কি বলবো জানি না, এটা আমি কিভাবে প্রমাণ কি করে করবো, তো সম্ভবই না, কিন্তু আমাকে এই কথাটাও বলেছে। এবার বলতে পারো তুই কিছু আহাট বা ওই সব অনেক হরার শোজ হয়, তো ওই সব দেখে হয়তো তোর মনে হয়েছে, ঠিক আছে, আমি মেনে নিলাম। আমি সেই সময় লক্ষ্য করি, আমি তো ভয় পেয়ে গেছি, ছেলেটার দুটো হাত এইভাবে বড় হতে থাকছে। স্বপ্নে দেখছি, স্বপ্নের কথা বলছি আমি, এরমভাবে দুটো হাত বড় হচ্ছে, এবং আমি ওখান থেকে দৌড়তে থাকি, হাত দুটো আমায় মারতে থাকে, ঠিক আছে। ওরম করতে করতে আমার স্বপ্নটা ভেঙে যায়, ঠিক আছে। আমি ওটাকে দুঃস্বপ্নই ভেবেছি, এত চিৎকার করেছি রাতের বেলা যে আমার ঠাকুমা উঠে পড়িস না, আমাকে বলছে তুই কি পাগল হয়ে গেছিস, রাতের বেলা এভাবে কেউ চিৎকার করে, পাড়া প্রতিবেশী সবাই উঠে পড়বে তো। আমি কিছু বলবার অবস্থায় ছিলাম না সেই সময়, কি মানে হালকা হালকা ঠান্ডার সময়, সরস্বতী পুজো, আমি ঘেমে গিয়েছিলাম, ঠিক আছে। আমি এই জিনিসটায় ভয় পেয়েছিলাম, কিন্তু এটাকে আমি ওই রকম মেজর কিছু বা পাঞ্জাবি রিলেটেড ওইভাবে আমি সত্যি ক্যালকুলেট করতে পারিনি সেই মুহূর্তে, ঠিক আছে। এইবার ঠিক তার পরের দিন স্কুলে প্রোগ্রাম ছিল, ঠিক আছে। স্কুলের প্রোগ্রামে রুল ছিল যে আমাকে স্কুল ড্রেস পরে যেতে হবে, ওখানে গিয়ে আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। আমি কিন্তু এখান থেকে পাঞ্জাবি পরে যাওয়া যাবে না, ঠিক আছে। আমি কি করি,
স্কুল ড্রেস পরি, পুরো সুস্থ, কোনো সমস্যা নেই আমার। আবার বলছি, আমি পুরো সুস্থ, কোনো সমস্যা নেই। আমি খাওয়া দাওয়া করি, মানে ব্রেকফাস্ট করি, স্নান করি, সব কিছু করি, করে স্কুলে যাই, গিয়ে ড্রেস চেঞ্জ করি। স্কুলের জামাটা আমি খুলেছি, খুলে পাঞ্জাবিটা পরেছি, গাটা আমার ভারী হয়ে গেছে। পাঞ্জাবিটা পরার সাথে সাথে? সাথে সাথে গা ভারী হয়ে গেছে। আচ্ছা। 1 মিনিটের গ্যাপ। আমি ভালো করে পড়েছি, পেটে ব্যথা করছে, মাথা ধরে গেছে। যে ছেলের মানে পেটের কোনো, ওই সময় আমার কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, ঠিক আছে, পেটের মধ্যে অজস্র যন্ত্রণা হচ্ছে, পুরো মানে আমার আপার অ্যাবডোমিনে এত যন্ত্রণা হচ্ছে না, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। জল খাচ্ছি, কীরকম হচ্ছে ভেতরে একটা, মনে হচ্ছে এক্ষুনি ভমিটিং হবে, এই ধরনের প্রবলেম হবে মনে হচ্ছে। আমি মিউজিক টিচারকে সঙ্গে সঙ্গে জানি, আমার বন্ধুরাও প্যানিক করে গেছে, কী হলো স্পন্দনের। এবার মিউজিক টিচারকে আমি জানাই যে ম্যাম এরকম হচ্ছে, কি বলবো। তো ম্যাম বলছে যে দেখো এটা হতে পারে, কেননা স্ট্রেস আছে তো একটা। তা আমার সব থেকে যখন মাথায় আসে যে একটা ছেলে সে সকালবেলায় রেডি হয়ে স্কুলে গেছে, তার স্ট্রেস কী থাকবে সকালবেলা ফ্রেশ মুডে। ভাগ্যক্রমে আমার সেই ফাংশন যেটা ছিল, কোরাসে হচ্ছিল, ফাংশনটা খুব ভালো হয়, কোনো সমস্যা হয় না। আমাকে একটু পেছনে দাঁড় করায়, কেননা আমি মাথাটা ঘুরছিল, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু যা হোক করে হয়ে যায় ফাংশনটা। এবার আমি যখন পাঞ্জাবিটা খুলি, বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, সত্যি আমার এর এক্সপ্লেনেশন নেই। আবার 1 মিনিটের মধ্যে আমি একদম পারফেক্ট। মানে সেই সময় যদি আমাকে কেউ বলে চ গিয়ে একটু ফুটবল খেলে আসি, আমি সিরিয়াসলি পাবো, একদম পারফেক্ট আমি 100%। পাঞ্জাবিটা তুমি গায়ে দেওয়ার আগে পর্যন্ত তুমি সুস্থ ছিলে, তুমি পাঞ্জাবিটা পরলে তুমি চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে, একদম। আবার তুমি পাঞ্জাবিটা খুলে ফেললে, দেন আবার তুমি সুস্থ হয়ে সেটা 1 থেকে 2 মিনিটের গ্যাপে। এর কি এক্সপ্লেনেশন আমি জানি না, এটা সাইকোলজিক্যাল হলে তোমার পেটে যন্ত্রণা হবে, হতো না। হ্যাঁ সেটাই তো। এবার কি হয়, আমি বাড়ি চলে আসি, সব কিছু সাকসেসফুল। ভিডিওটা আমার ফ্যামিলির সঙ্গে শেয়ার করা হয়। কিসের ভিডিও? মানে ওই প্রোগ্রামে যেটা, ঠিক আছে, ওই ভিডিওটা ফ্যামিলির সঙ্গে শেয়ার করা হয়। আমি ওই ভিডিওটা প্রথমে, তখন তো মানে এত হাইফাই মোবাইল, এত মানে বাঙালিদের মধ্যে অ্যাটলিস্ট তো সেই চলটা ছিল না 2017 সালে। তো আমি ভিডিওটা খুলে দেখি, আমি না দেখতে পাচ্ছি একটা ছায়া বলবো কি বলবো জানি না, সামথিং একটা শ্যাডো, সেটা লাইটের কারণেও হতে পারে, আমি ওই পয়েন্টটা তুলছি। তাও আমার পেছনে দাঁড়িয়ে আছে। আচ্ছা। সমবয়সী, আমার একই বয়স, ওই রকম 7-8 বছর কি 6-7 বছর ওরকম বয়স হবে, ঠিক আছে। আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি অন্যদের জিজ্ঞেস করলাম, মা বাবাকে জিজ্ঞেস করলাম। আমার মা বাবা বলছে যে কি ভুলভাল দেখছিস, ওটা হয়তো লাইটের জন্য পড়েছে, ও তুই একটু বেশি ভাবছিস, ভয় পাচ্ছিস তুই। আমি ওইটাকেও ইগনোর করলাম। এতক্ষণ ধরে এত কিছু হলো, আমাকে ইগনোর করতে হলো, কেননা আমার কাছে কোনো প্রমাণ করার কিছু ছিল না। কি হচ্ছিল সেটা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার আমার ঠাকুমা বলেন ঠিক আছে, যা হয়েছে হয়েছে, পাঞ্জাবিটা খুব সুন্দর। আমি গুছিয়ে এবার আলমারিতে তুলে রাখছি। আলমারি হচ্ছে লোহার আলমারি, ভালো করে শুনবে, লোহার আলমারি, ঠিক আছে। ভেতরে পাঞ্জাবিটা ঢুকিয়ে রেখেছে, ঠিক আছে। রাতের বেলায় তখন মাঝরাত হবে, আমি ওয়াশরুমে যাবো বলে একটু ঘুমটা ভেঙে গেছে, অস্বস্তি হচ্ছিলো, ঘুমটা ভেঙেছে। আমি নিজেকে ডিসকভার করি আমি নিজের হাত পা নাড়তে পারছি না। আচ্ছা। আমি ওই যে এরমভাবে পুরো ঘুমোচ্ছিলাম, আমি উঠে যে আমার শুধু চোখটা নড়ছে, তাও চোখটা পুরোপুরি নড়ছে না, হালকা একটু আমি জাস্ট দেখতে পাচ্ছি, শ্বাস নিতে পারছি, কিছু করতে পারছি না ওটা ছাড়া। পা নড়ছে না, হাত নড়ছে না, কিছু না। আমার চিন্তা শক্তি কিন্তু অ্যাক্টিভ ছিল। আমি দেখি আমার পাশে ঠাকুমা শুয়েছিল, আমার হাতের সঙ্গে ঠাকুমার হাত মানে এভাবে লাগছে, আমি সেটা ফিল করতে পারছি। আমি দেখি সেই ছেলেটা যাকে ঠিক তার আগের দিন আমি স্বপ্নে দেখেছিলাম, খাটের পাশে দাঁড়িয়ে আছে। যেই ছেলেটাকে তুমি স্বপ্নে দেখেছিলাম খাটের পাশে, রিয়েলিটিতে তোমার রিয়েলিটিতে আমার পাশে দাঁড়িয়েছে। আমার পাশে মানে আমার পাশে ঠাকুমার পাশে দাঁড়িয়ে আছে। ঠাকুমা ঘুমোচ্ছে, ঠাকুমার কোনো কিছু ঠাকুমা বুঝতে পারিনি, ঠাকুমা ঘুমোচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমি কীভাবে দেখতে পাচ্ছি, আমি এভাবে শুয়ে আছি, এভাবে আমি বুঝতে পারছি। আর বাঁ চোখটা তো বাঁ দিকে থাকে, তো অফকোর্স আমি ওইখান থেকে খুব ভালোভাবে দেখতে পেতাম, ঠিক আছে। সে আমাকে আবার একই কথা বলছে, আমার পাঞ্জাবিটা দিয়ে দে, নাহলে তোকে নিয়ে চলে যাব। একটা কথা হলো দাদা, আমার পাঞ্জাবিটা দিয়ে দে, এর মানে একটা 7-8 বছর বয়সী ছেলে বুঝতে পারে আমার পাঞ্জাবিটা চাইছে, কিন্তু তোকে নিয়ে চলে যাব এই লাইনের ব্যাখ্যা একটা 7-8 বছরের বাচ্চা কি দিতে পারবে? সে বুঝতেই পারবে না। সে তোকে নিয়ে চলে যাবো মানে তোর কোনো খেলনা নিয়ে চলে যাবো এরকমই, আর তোকে নিয়ে বাইরে যাবো বা বাইরে যাবো এরকম একটা।
এবার তখন আমি ওটার বিষয়ে বুঝতে পারিনি, ঠিক আছে। এবং এবার একটা প্রশ্ন আসে এখানে, আমি যে খাটের পাশে দেখেছিলাম লাইট তো বন্ধ ছিল, কীভাবে দেখছি আমার পায়ের কাছে একটা জানলা ছিল, সেখান থেকে স্ট্রিট লাইটের হালকা হালকা আলো আসছিল, সেই আলোতে আমি আমার বাঁ চোখ দিয়ে দেখতে পাই, মানে নাইট ভ্যাপারের রিফ্লেকশন। এক্স্যাক্টলি, ঠিক আছে, বাঁ চোখ দিয়ে দেখতে পাই, ঠিক আছে। এবারে ওইটা হয় এবং এতটাই ভয় পেয়ে যাই আমি সেই সময় অজ্ঞান হয়ে যাই। ঘুম আসছিল না আমার, কিন্তু মানে পুরো আমার বডিতে পুরো স্টিফ হয়ে আছে, কিন্তু মানে কি বলবো, এক ঝটকায় আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠি চিৎকার চেঁচামেচিতে। কি বিশ্বাস করবে না, লোহার আলমারিতে রেখেছিল তো ঠাকুমা, আলমারিটার একটা সাইড ভেঙে গেছে, ঝুলছে পাল্লাটা, ঠিক আছে, ঝুলছে। পাঞ্জাবিটা নিচে পড়ে প্লাস্টিকটা যেন কেউ ছিঁড়তে চেয়েছে, অলমোস্ট ছিঁড়ে গেছে। পাঞ্জাবিটাতে একটা দাগ নেই, পাঞ্জাবিটা মেঝেতে পড়ে আছে, কিন্তু ওই ময়লা একটু আধটু তো লাগে ওইটা, ও ছাড়া একটা ছেঁড়ার দাগ নেই, কিচ্ছু নেই, পাঞ্জাবিটা নিচে পড়ে আছে। কিন্তু এবার বলতে পারো চোরে হয়তো করেছে, তুই হ্যালুসিনেট করেছিস আর চোর এসছে। আমাদের মেন গেটে একটা তালা, নিজেদের ঘরে ছিটকিনি দেওয়া আছে, ঠিক আছে, এর থেকে বেশি কী বলবো। আর আমাদের যে জানলাগুলো সেগুলো সব লোহার, কোনো লজিকই পাবে না এখানে, তুমি কিছুই পাবে না। আমার মনে হচ্ছে এবার থেকে পাঞ্জাবির দোকানে সাবধানে ঢুকতে হবে। এই কথাটা একদম ঠিক বলেছো, মানে তারপর থেকে আমি যতবারই পাঞ্জাবি কিনেছি কেমন লেগেছে সেটা আর ব্যাখ্যা করতে হবে না। যাই হোক, ওরকম আর এইরকম এক্সপিরিয়েন্স জীবনে হয়নি। যাই হোক, এবার এরপর আসছে আর একটা জিনিস, ওই পাঞ্জাবিটা তারপর কাচতে দেওয়া হয়, ঠিকভাবে কাচা টাচা হয়, আমার ঠাকুমা আবার গুছিয়ে রেখে দেয়। 2017 সালের ফেব্রুয়ারি মাস, তখন থেকে আজকে 2025 সালের এখন মার্চ, আর দেখতে পাইনি পাঞ্জাবিটা। মানে ধোয়া কাচা করে তোমরা তুলে রাখলাম ওই আলমারিতেই, সারানো হলো, আলমারিটা সারানো হয়েছে। তারপর থেকে আমাদের বাড়িতে যে কটা আলমারি আছে, একটা আলমারিতে পেলাম না। বলতে পারবো চুরি হয়েছে, চুরি হতেই পারে না। আমাদের বাড়িতে যারা কাজ করেন বা যারা ধোয়া কাচা এসব কাজ করেন, তারা ওই ধরনের মানুষই না যে আমাদের থেকে 1 পয়সা কোনো দিন নেয়নি। 500 টাকা, আমি সত্যি কথা বলছি, 500 টাকা পকেটের ভেতর কিছুভাবে রয়ে গেছে, কেসে দিয়েছেন, 500 টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। সে একটা ওই মানে পাঞ্জাবিটা দেখতে ভালো, কিন্তু ওই পাঞ্জাবিটা নিয়ে চলে যাবে, এটা হতে পারে কখনো? আমি তো মানি না। তারপর থেকে আজ অবধি পাঞ্জাবিটার কোনো হদিশ নেই, আমি আজ অবধি সেই পাঞ্জাবি দেখতে পাইনি। ওই লাস্ট দেখেছি, ওই মানে মেঝেতে পড়ে আছে, কাচলো ঠাকুমাকে সুন্দর করে রেখে দিল। এই ছিল আমার ঘটনা। এবার এই ঘটনার কি ব্যাখ্যা অডিয়েন্স কি বলবে সেটা আমি জানি না, কিন্তু আমার সঙ্গে কী কী ঘটেছিল আমি বললাম। এর পেছনে কি আছে, আচ্ছা আরেকটা জিনিস বলি, এই জিনিসটা আমি একটু মিস করে গেছি। সেটা হচ্ছে যে ছেলেটাকে আমি দেখেছিলাম, তার ফেসিয়াল এক্সপ্রেশন আর বডি কেমন ছিল আমি বলিনি, পোড়া ছিল বডিটা পোড়া ছিল, চোখ দুটো লাল, স্যান্ডো গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে, বাস। এই যে ঘটনাগুলো তোমার সাথে ঘটছিল, তোমার বাবা মাকে বলুন। দেখো, আমি একটা কথাটা বলছি তোমার সাথে এই দুবার ঘটেছে যে পাঞ্জাবিটা দিয়ে দে, নাহলে তোকে নিয়ে চলে যাব। হ্যাঁ, এই কথাটা তুমি কখনো তোমার বাড়ির লোককে জানিয়েছিলে? তখন আমি জানিয়েছিলাম। আমার কথা হচ্ছে সেই সময় না, আমি সত্যি কথা বলছি, আমি হরার শোজ দেখতাম, ঠিক আছে, আমি জেনুইনলি দেখতাম, মানে ওরকম নয় যে রোজ দেখছি তা না, মাসে 1-2 করে দেখতাম। আমার দাদা আসতো, মানে আমার নিজের দাদা না, আমি একাই, তো মাঝে মাঝে দেখতাম, স্কুলে গিয়েও মাঝে মাঝে কথাবার্তা হতো, কিন্তু এই বিষয় বা মানে এই পাঞ্জাবি রিলেটেড এই সব বিষয় হয়নি। আমি যদি হ্যালুসিনেটও করে থাকি সেটা একবার করব, কিন্তু এক জিনিসকে একাধিকবার হ্যালুসিনেট অফকোর্স আমি করব না। তাহলে এটা আমার সঙ্গে কিসই হলো? এর এক্সপ্লেনেশন আজ অবধি আমাকে কেউ দিতে পারেনি। আমি তোমাকেও জিজ্ঞেস করছি এটা কী হয়েছিল, কী ছিল? দেখো, একটা কথা বলি, কিছু মানুষের কিছু প্রিয় জিনিস থাকে। আজকে আমার কিছু প্রিয় জিনিস রয়েছে, আমার এত কিছু রয়েছে, তার মধ্যেও আমার কিছু প্রিয় জিনিস রয়েছে। হয়তো আমি সব কিছু সবাইকে দিয়ে দিতে পারি, হয়তো আমি আমার সেই প্রিয় জিনিসগুলো কাউকে দিতে পারবো না। যেমন তার মধ্যে আমার ক্যামেরা, ঠিক আছে, তার মধ্যে আমার ফোন, আমার কম্পিউটার, এগুলো আমার ভীষণ প্রিয়। এবার আজকে কোনো কারণে যদি আমার ডেথ হয়ে যায়, কোনো কারণে, আমার একটা আশা, আকাঙ্ক্ষা, মায়া সেই সমস্ত জিনিসগুলোর উপর থাকবে। আর যদি আমি মানে হঠাৎ করে
ডেথটা হয় আমার হঠাৎ করে আমি দেহ ত্যাগ করি, কি হয় এরকম যে অপঘাতী যে মৃত্যুগুলো হয়, তুমি একটা কথা বললে যে এই যে যাকে তুমি দেখতে পেয়েছিলে, একবার দেখতে পেয়েছো, একবার তুমি স্বপ্নে দেখেছো, হ্যাঁ ওকে, তার বডিটা পোড়া ছিল, তার মানেই সে কোনো দুর্ঘটনায় মৃত। যদি আমি ধরেই নিই এই ঘটনাটা জেনুইনলি তোমার সাথে ঘটেছিল, তাহলে তার মৃত্যুটা ঘটেছিল কোনো দুর্ঘটনা। তো দুর্ঘটনায় যে মৃত্যুগুলো ঘটে না, তখন আত্মা মানে তাদের যে স্পিরিট বা তাদের যে সোল, এরা বুঝতেই পারে না যে তাদের মৃত্যু হয়েছে। ওকে, এরা যতদিনে বোঝে তখন অনেকটা দেরি হয়ে যায়। এরা সাফার করে, এরা দেখে যে এরা মানুষের চারপাশে ঘুরছে, বাট কেউ এদেরকে রেসপন্স করছে না। তো ওই যেই ছেলেটাকে তুমি দেখেছিলে, তার হয়তো সেই পাঞ্জাবিটা ভীষণ প্রিয় ছিল, হতে পারে তুমি সেই পাঞ্জাবিটা দোকান থেকে গিয়ে নিয়ে চলে এসেছো, সেই কারণে সেই পাঞ্জাবিটার সাথে সাথে সে তোমার সাথেও এসেছে। এই কারণে যখন তুমি পাঞ্জাবিটা পরেছিলে তখন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, কারণ তার যে নেগেটিভ এনার্জিটা তোমার শরীরের ওপর পড়েছিল। হতে পারে সেটা, এটা এক্সপ্লানেশন হতে পারে এই ঘটনাটায়। আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। তুমি বললে ছোটবেলা থেকে বহুবার বা বেশ কিছুবার তোমার এরকম হন্টিংসের এক্সপিরিয়েন্স হয়েছে। শুটে বসার আগে আন্টি আমাকে বলছিল যে কোনো একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে তোমার সাথে কিছু একটা ঘটেছিল, মানে তুমি ঢুকতেই চাওনি সেখানে। হ্যাঁ, কি হয়েছিল একটু বলো। ঘটনাটা খুব বড় ঘটনা নয়, খুব ছোট একটা জিনিস, কিন্তু আমার মনে নেই। তুমি যেহেতু বলেছো যে তোমার বেশ কিছু এক্সপিরিয়েন্সেস হয়েছে, তা আমি ধরে নিতেই পারি যে তোমার মধ্যে সেই এবিলিটিটা আছে ফিল করার, যেটা সবার মধ্যে থাকে না। হয় এই কারণেই একবার নয় তুমি বহুবার জিনিসটা ফিল করেছো। তো আমরা ছোট ছোট বেশ কিছু ঘটনা আজকে শুনবো তোমার কাছে। এই ঘটনাটা তো শুনলাম, আর কি কি ফিল করেছো, কবে কবে করেছো, সেগুলো আমি ভীষণ ইন্টারেস্টেড শুনতে। কারণ তোমার বয়সী ভাই বোনেদের কাছ থেকে এরকম ঘটনা শুনতে পাওয়াটাও কিন্তু মানে একটু ডিফারেন্ট হয়ে যায়। কারণ আমরা ভাই বোনেদের ঘটনা শোনাই বা আমরা বড়দের কাছ থেকে ঘটনা শুনি, বাট আজকে তোমার কাছ থেকে শোনার যে গুড লাক হয়েছে আমার, তো আমি এটা মিস করতে চাই না। বলো কি হয়েছিল। ওকে, তো প্রথমে আমি একটা জিনিস তোমায় মানে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে একটা 2 বছরের বাচ্চা, আমি একটু মোটা সোটা, কিন্তু একটা তখন আমি মোটা সোটাই ছিলাম, কিন্তু আমার এমন কিছু ওজন ছিল না যাতে আমার বাবা মা আমাকে টেনে মানে ওঠাতে পারবে না, এরকম মানে হওয়া ইম্পসিবল। ঠিক আছে, কি হয়েছিল এবার বলছি। তখন 2 বছর, আমি 2010 কি 11, আমার এক্স্যাক্টলি মনে নেই। ঠিক আছে, 2010-11 তখন আমার বাবা মা আমাকে রেডি করে, আমার দাদু ঠাকুমা রেডি হয়। আমার দাদু একজন বন্ধু মারা গিয়েছিলেন, ঠিক আছে, আমি এখানে নাম বলছি না কারো। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমাকে নিয়ে যান। আমার দাদু ঠাকুমা প্রথমে ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে বলতে পারো প্রবেশ করেন, আমার বাবা মাও ঢুকে যায়। আমি বাড়িটা মানে আসছি, রিক্সা করে আসছি, 5 মিনিট বলা ভুল হবে, 2 মিনিট দূর থেকে আমার কান্না আরম্ভ হয়ে গেছে। বাড়িতে ঢোকার 2 মিনিট আগে, 2 মিনিট আগে থেকে, মানে ধরে নাও, মানে আমি এখানে রাস্তা তো চিনি না তো বলতে পারবো না, কিন্তু ধরে নাও তোমার বাড়ি থেকে যদি আমি এখন কিছুটা দূরে পাই, 2 মিনিট মতো হেঁটে আসতে সময় লাগবে, ওখান থেকে আমার কান্না আরম্ভ হয়ে গেছে, আমি বাড়ি যাব। আচ্ছা, মানে এইরকমভাবে আমি মানে একটা বলতে চাইছি, বোঝাতে চাইছি। আমি সে সময় অত মানে কথা বলতে পারতাম না, তুমি তো শুনলে যে আমি একটু লেট হয়েছে আমার কথা মানে শুরু, মানে আমি কথা বলতে পারতাম না একটা আমার টাইম। কোথাও না কোথাও মনে হয় এই যে তুমি যে একটু দেরিতে কথা বলা শিখেছো, বা তোমার যে কথা বলা এটা যে একটু দেরিতে শুরু হয়েছে, তোমার যে এবিলিটিটা রয়েছে, তুমি যে ফিল করো, হ্যাঁ, ঠিক আছে, এটার সাথেই এটা কানেক্টেড আমার মনে হয়। ঠিক আছে, যে তোমার মধ্যে যে এক্সট্রা একটা এবিলিটি দিয়েছে, দেখো এগুলো তো সবাইকে দেয় না, সবাই পায় না, বা সবাই নিয়ে আসে না এই পৃথিবীতে। তো কোথাও না কোথাও তুমি ভীষণ লাকি যে তোমার কথা হয়তো একটু দেরিতে শুরু হয়। তুমি একটা জিনিস দেখবে, যে কোনো বাচ্চারা যারা একটু দেরিতে হাঁটতে শেখে বা যারা একটু দেরিতে কথা বলতে শেখে, তারা কোনো না কোনো দিক দিয়ে তাদের কিন্তু একটা এক্সট্রা এবিলিটি থাকে। ওকে, ঠিক আছে, তুমি যত বড় হবে আস্তে আস্তে তুমি তোমার পারিপার্শ্বিক পরিবেশেই দেখতে পাবে এরকম প্রচুর বাচ্চা আছে যারা একটু দেরিতে কথা বলা শেখে, বা যারা একটু দেরিতে হাঁটতে শেখে, বা যারা একটু দেরিতে বুঝতে শেখে, তারা কিন্তু এরকম অনেক কিছু বোঝে যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না। ওকে, তো ব্যাপারটা কীভাবে বলছি, আমাকে মানে বাড়ির সামনে এলো, আমার বাবা মা ভেতরে ঢুকলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, কাঁদছি, এমনি মার চোখ টোক মুছে দিয়েছে। তো এবারে আমি ভেতরে অনেক লোকজন, তো আমি একটু না ভুলে গেছি জিনিসটা। ঠিক আছে,
ঢুকছি ভেতরে, আমার বাবা মা আমাকে ঢোকাতে পারছে না, মানে বাড়ির ভেতর ঢোকাতেই পারছে না। আমি দেখো এই ঘটনাটা আমার মনে নেই, অফকোর্স মনে নেই, আমার বাবা মার মুখে শুনেছি, আমার দাদু ঠাকুমার মুখেও শুনেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তারা নিজের চোখে দেখেছে, অনেক বাকি অনেক লোকও ছিল, কিন্তু আমি তাদেরকে চিনি না, জানি না তাদের মনে আছে কিনা, কিন্তু আমাকে ঢোকাতে পারছে না বাড়িতে। সিম্পল কথা, আমি ঢুকতেই পারছি, মানে ঢুকিয়ে নি বাড়িতে, আমি মানে কিছুতেই ঢোকাতে পারছে না, কোলে 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 তুলতেই পারছে না, আমি পাই রাখতে পারলাম না। এবার একটা সময় একটু তো বাবা মা জোর করবি, আয় আয় দাদুর গলায় মালাটা পরাবি, ঠিক আছে, কার কে কথা শুনে এখন আমি কি বলবো, আর আমি ঢুকলামই না বাড়িতে। এই একটা ছোট ব্যাপার, মানে ইনসিডেন্ট বলতে পারো আমার লাইফে, হয়তো ওটা আমার ফার্স্ট টাইম ঘটেছিল, এরপর আরও অনেক কিছু। ফার্স্ট টাইম। আচ্ছা, মানে তুমি নর্মাল যখন বাড়ি থেকে বেরিয়েছিলে তখন তুমি গেছো, বাড়িতে ঢোকার 2 মিনিট আগে থেকে তুমি কান্নাকাটি শুরু করেছো, দেন তোমাকে আর কোনোভাবেই তোমার বাবা মা দুজন মিলে তোমাকে ঢোকাতে পারেনি ওই বাড়ির ভেতর। না, তোমার বাড়িতে কিছু ঘটেছে তুমি আমায় বলছিলে, যে কিছু ভিডিও তুমি আমাকে পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা আমি একটু জানতে চাই। ওকে, তো এই ঘটনাটাও আমার সঙ্গে ওই সময়ই ঘটেছিল, কিন্তু তখন আমি একটু বড়, ঠিক আছে। আমাকে একজন টিচার পড়াতে আসতেন, আমি জানি না তার নাম নেওয়াটা এখানে উচিত হবে কিনা, তাই নিচ্ছি না আমি। তো উনি আমাকে একদম প্রাইমারি লেভেলে পড়াতেন। তো সেই দিন আমাকে উনি পড়াতে এসছেন, পড়াচ্ছেন। আমি যখন একদম ছোট ছিলাম, খুব একটা ভালো ছিলাম না পড়াশোনায়, অনেস্টলি। তো এবারে পড়াতে এসছেন উনি, তখন পড়ানো হয়ে গেছে, 1 ঘন্টা করে পড়াতেন। উনি খাটের এরকম এক সাইড থেকে নেমে চলে গেছেন মেন গেটে, ঠিক আছে। আমি নেমেছি খাটে, যদি ধরে নাও এটা খাটের কোণ হয়, আমি এখান দিয়ে যাচ্ছি, দুটো ধবধবে সাদা হাত আমার পা দুটোকে এভাবে ধরে নিল খাটের নিচে থেকে, খাটের নিচ থেকে দুটো হাত এসে আমার পাটাকে এভাবে ধরে নিল। আমি এগোতে পারছি না, শোকেস আছে, বিছানা আছে, আমি হাত দিয়ে এভাবে টানছি, যাও করে আমি এগোবো, কিছুতে এগোতে পারছি না। আমি আন্টিকে বলছি যে আন্টি প্লিজ আমাকে একটু হেল্প করো, কীভাবে আমি যেতে পারছি। আমি বলছি দূর কিছু নেই, তুই তো মাথা খারাপ আছে নাকি, তাড়াতাড়ি ইয়া এখানে। আমি কিছুতেই যেতে পারছি না, কান্না স্টার্ট করে দিয়েছি। এবার এটা অনেকেই বলতে পারে যে এটা হয়তো তুই হ্যালোসিনেট করছিলিস বা কিছু একটা হয়ে গেছে, ওরকম মনে হচ্ছিল, অ্যাকচুয়ালি হয়তো হয়নি। বাট ইফ আই সে ওই সেম জিনিসটা আমার সঙ্গে টানা 4 বছর হয়েছে, টানা 4 বছর হয়েছে। 2011 সালের নভেম্বর মাসে আমি একদম আমার প্রাইমারি স্কুলে ভর্তি হই। 2011 থেকে 2015, 14 কি 15 হবে, 14-15 অবধি আমার সঙ্গে ঘটনা ঘটেছিল। খাটের নিচ থেকে হাত বাড়িয়ে পা ধরে নিত, আর বেশ মানে ধরে নাও 10 মিনিট 15 মিনিট আমি কাঁদছি, খুব কাঁদছি। সেই সময় কিছুভাবে করতে 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 হাতটা দুটো ছেড়ে ভেতরে চলে গেল, খাটের নিচে চলে গেল। এবার আমার মাথায়, যে কোনো বাচ্চার মাথায় একটা প্রশ্ন আসবে যে খাটের নিচে, তাহলে একবার দেখি কি আছে নিচে। আমি না সাহস করে একদিন দেখেছি যে কি আছে, বারবার এরকম হচ্ছে, অন্য কোনো কোণে হচ্ছে না, ওই একটা কোণে, ঠিক আছে। আমি একটু ঝুঁকে দেখলাম, ভেতরে কিছু নেই, কোনো হাত নেই, কিছু নেই, নর্মাল অন্ধকার, যেরকম অন্ধকার দেখেছি। টর্চ নিয়ে দেখেছিলাম তখন, নর্মাল ময়লা টয়লা আছে, এই বাস এইটুকু, আর কিচ্ছু নেই ভেতরে। অ্যাট লাস্ট আর একটা গল্প আমি বলতে চাই, ওটা আমার মানে বলতে পারো তুমি আমার মামাতো ভাইয়ের সঙ্গে ঘটেছিল। তো ব্যাপারটা হচ্ছে কি, ওই ঘটনাটাও খুব ছোট, ওটা আমার সঙ্গে ঘটেনি, ওটা মানে ওর সঙ্গে ঘটেছিল, আমাকেও বলেছিল। 2009-10 কি 8-9 হবে, ঠিক আছে। তখন খুব ছোট। আমার দাদু যিনি ছিলেন, আমার দাদু মানে পুজো আচ্ছা করতেন, খুব ভালো মানুষ ছিলেন। উনি 2013 সালে আমাদেরকে ছেড়ে চলে যান। তো ঘটনাটাই কি হয়, আমি ওই দাদাকে, আমি দাদাকে কি বলে ডাকতাম আমি এখানে বলছি না, আমি এখানে একটা ছদ্মবেশী নাম ব্যবহার করছি, রাহুল। তো আমি বলছি, তো রাহুল যে দাদা, সে আমার দাদুর সঙ্গে গল্প করছেন যে দাদু তুমি তো এসব করো, তুমি কখনো ভূত দেখেছো? তো আমার দাদু বলছে যে, দাদু হাসছে, দাদু বলছে যে সব করো, মানে দাদু কি করতেন? দাদু পুজো আচ্ছা করতেন, অ্যাকচুয়ালি তান্ত্রিক ছিলেন না, এমনি পুজো আচ্ছা করতেন। কিন্তু দাদু ওইসব দেখতে পেতেন, বা বলতে পারো ওইরকম একটা সার্কামস্ট্যান্সে থাকতেন, ঠিক আছে। পুজো আচ্ছাই করতেন। কিন্তু আমার মামার বাড়িতে আমার জগদ্ধাত্রী পুজো হয়, বিভিন্ন পুজো হয়, ঠিক আছে। এবারে আমার দাদুর সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছেন। সেই সময়টা আমার দাদু বলে যে তোর তো এত প্রশ্ন, তোকে একবার ভূত দেখাই। আচ্ছা, তো
তো তোকে একবার একটা কিছু দেখাই, বুঝতে পারবো। একটা বাচ্চা যখন এই ধরনের মন্তব্য শোনে তখন তার মানে নিশ্চিতভাবে তার একটা কিউরিওসিটি ভেতরে জেগে ওঠে যে কি হলো ব্যাপারটা। আমাকে দাদু বলছে ডাইরেক্টলি দেখতে, আমাদের মামার বাড়ির উঠোনে সেই সময়, এখন সেই গাছটা মারা গেছে, একটা বেল গাছ ছিল পুরো উঠোনের সামনে, খুব বড় বেল গাছ, ঠিক আছে। তো আমার দাদা যে সে দাদুর সঙ্গে সেই ওই জায়গাটায় যায়, পুরো অন্ধকার জায়গা, ঠিক আছে। চাঁদের যেটুকু আলো গ্রামগঞ্জে, বুঝতে পারছো, ঠিক আছে। আমার দাদু চশমা পরতেন, কিন্তু আমার দাদা এখন অবধি চশমা পরে না, ঠিক আছে। তো আমার দাদার চোখ খুব শার্প, ঠিক আছে। ওই জায়গাটায় যায়, চাঁদের আলো যেরকম যা পড়ছিল, হালকা হালকা পড়ছিল, তো দাদু বলে যে এটাই ঠিক সময় তোকে দেখানোর। রাত, এবার বলতে পারো কি সময়টা, কি সময়টা হচ্ছে রাত 11টা-12টা, ডিনারের পর কথা বলছে গিয়ে। এই প্রথম আমি কারোর কথা শুনছি যে এরকম বলে ভূত দেখাতে পারে। ওকে, মানে আমি এর আগে কখনো শুনিনি, আমিও এটা এরকম শুনিনি, কিন্তু কি বলবো, এটাই হোক। তারপর কি হলো, যাই হোক। তো এবার বলছি ঠিক আছে দাঁড়া, একটু সময় লাগবে বলে বেল গাছটার নিচে আমার দাদু গেলেন, এবং আমার দাদু গিয়ে একটু ওপরের দিকে তাকালেন, বলে যে এবার দেখ, কিছুক্ষণ পরে এবার দেখ। আমার দাদা এভাবে ওপরে তাকালো, বেল গাছে একদিকে দুটো লাল লাল চোখ, আরেক দিকে দুটো লাল লাল চোখ, সেই অন্ধকারে সেই চাঁদের আলোয় পুরো ফুটে উঠছে। RGB লাইটস দেখেছো তো, RGB লাইটসে যে ছোট ছোট তোমার হয়, ছোট ছোট লাইটগুলো হয়, সেগুলো যদি বড় বড় দুটো চোখ লাগে, দুটো চোখ আর এদিকে দুটো চোখ, এইভাবে আমার দাদা দেখে এবং অফকোর্স ভয় পায়, ঠিক আছে, যা দাদুকে গিয়ে জড়িয়ে ধরে। এইটা আমাকে আমার দাদা বলেছিল অনেক দিন আগে, প্রায় 4-5 বছর আগে। ইভেন আমি এই ঘটনাতে হয়তো আরও ইনার কিছু কিছু পয়েন্টস আছে, সেগুলো হয়তো ভুলে গেছি, কিন্তু আমার ওই জিনিসটা আমার মাথায় কিন্তু গেঁথে যায়। জানি না এখন অফকোর্স ও মনে থাকবে, আমি ওকে যদি পরে এই পডকাস্টের পর জিজ্ঞেস করি তাহলে ও হয়তো রিলেট করতে পারে, হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম তোকে। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে এইটা ঘটেছিল। এছাড়াও আরও আমার সঙ্গে পার্সোনালি আরও অনেক কিছু হয়েছে। আমার এক স্কুলে হয়েছিল একটা ঘটনা, যদি বলো ওটাও বলতে পারি। আর বলো কি হয়েছে। ওটাও একটা মানে খুব ক্রিপি কাইন্ড অফ ঘটনা ঘটেছিল ওয়াশরুমে। স্কুলেতে আমি তখন ক্লাস 2-এই পড়ি, অনেক ফেব্রুয়ারিতে ওই ঘটনাটা ঘটেছিল, তারপর প্রায় আগস্ট সেপ্টেম্বর ওই সময়, ঠিক আছে। আমি তখন শর্ট ব্রেক হয়, এবং শর্ট ব্রেক হয় আমাদের নিচে ওয়াশরুম ছিল, গ্রাউন্ড ফ্লোরে। ওয়াশরুমে সবাই মিলে গেছি, এবার আমার বন্ধুরা তখন সবে ঢুকেছে, আমি একটু পেছনে আসি, ঠিক আছে, পেছনে আছি, আমার বন্ধুরা চিৎকার করছে। আমি বলছি কি হলো কি হলো, এভাবে তোরা চিৎকার করছিস কেন? ভয় লেগে যায় না, এদিকে প্রিন্সিপাল ম্যামের রুমে একটু দূরে, ঠিক আছে, যদি কিছু বলে। মন বলছে ভাই যাস না যাস না। আমি বলছি কী প্রবলেম হয়েছে, কি এত চিৎকার করছিস কেন? আমাকে বলছে তুই কি বেশি জানিস, তুই মুখটা বন্ধ রাখ না, আমাদের ভয় করছে ওখানে, আমরা যা দেখেছি ও আর কিছু বলার নেই। এবার আমার তখন 7-8 বছর বয়স, ওদেরও সেই সেম 7-8 বছর বয়সই হবে। আমাকে ওই কথা বলছে, আমার না একটু কিউরিওসিটি জেগেছে, কি এমন দেখলে সবাই মিলে উপরে পালালো। আমি আর আমার আরেক বন্ধু, নাম নিচ্ছি না, এই দুজন বন্ধু ওখানে দাঁড়িয়েছিলাম ওয়াশরুমের বাইরে। আমরা ডিসাইড করলাম যে দেখ, আমরা তো মানে সব বিষয়ে কথা বলি, একবার দেখি ঢুকে। এমনিতেও তো এসছিলাম, কিন্তু এত কিছুতে না, মানে প্রায় 5 মিনিট আমরা শুধু মানে কি বলবো সাদমায় চলে গেছি, এরকম অবস্থা যে কি হলো, এত মানে ভিড় করে সব পালালো। ভেতরে ঢুকেছি, ঠিক আছে। একটা ঘোমটা পরা একটা মহিলা, ঠিক আছে, ওখানে মানে এভাবে ঝাঁটা দিয়ে এভাবে সাফ করছে জায়গাটা। এবার একটা কথা বলি, আমি যে স্কুলে পড়তাম সেটা কিন্তু ICSE বোর্ড, ঠিক আছে। সেখানে ওই নর্মাল সরকারি কর্মচারীদের মতো কিন্তু কেউ আসতেন না ওখানে, ঠিক আছে, পুরো স্কুলের ভেতরে। প্রথম কথা, ওরকমভাবে কেউ ওখানে পরিষ্কার করবে না। এবার বলতে পারো যে করতেই পারে, এতে এমন কি হিউজ হরার জিনিস, একেবারেই না। উনি পরিষ্কার করছেন। আমি বললাম যে আন্টি এখানে কি কিছু হয়েছিল? সবকটা আমার বন্ধুরা চেঁচিয়ে ওপরে গেল, কোনো উত্তর পেলাম না। আচ্ছা, কোনো উত্তর পেলাম না। আমার পাশে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, যদি চাও তাকে আমি এই পডকাস্টে এনে তাকে আমি তোমার সামনে বলাতে পারি ঘটনাটা কি হয়েছিল। আমি বলছি এবার কোনো উত্তর না। আমি আবার জিজ্ঞেস করলাম একটু সামনে গিয়ে, ঠিক আছে। এবার যত সামনে যাচ্ছে, আমি কিছুক্ষণ আগে এই পডকাস্টে তোমাকে বললাম আমার একটু গা ভারী হয়ে যায়, যত সামনে যাচ্ছি আমার না তত কষ্ট হচ্ছে, বুকের মধ্যে ব্যথা করছে, মাথা ধরে যাচ্ছে, মানে কীরকম একটা লাগছে, মানে চোখ টোক ব্যথা করছে। তখন আমার পাওয়ার ছিল না, এখন পাওয়ার আছে। আমার কীরকম একটা মনে হচ্ছে। আমার বন্ধু বললো যে উত্তর দিচ্ছে না, ছেড়ে দেয়। আমি বলছি না দাঁড়া, সামথিং ইজ রং, কেননা আমার এরম তো হবে না। আমি না আরও কাছে গেলাম, পুরো কালো রঙের একটা ঘোমটা পরে।
যখন আরও কাছে গেছি উনি না একটুখানি না বুঝতে পেরেছেন যে কেউ একটা পেছনে আছে। উনি এভাবে আমার দিকে এভাবে ঘুরে তাকালেন। যেই তাকালেন ওনার একটা সাইড পোড়া, একটা সাইড নর্মাল। মানে ওনার ফেসের একটা সাইড পোড়া, একটা সাইড নর্মাল। ওটা আমি দেখি। এবার অনেকে কি করে বলো তো, এই সেম জিনিসটাকে ভৌতিক বানানোর জন্য বলবে এই চোখ লাল হয়ে গেছে, কিছু না, নর্মাল, কিন্তু একটা সাইড পোড়া, একটা সাইড নর্মাল। আমাকে উনি বলছেন এখান থেকে চলে যাও। বলছে আমরা তো এখানে মানে আসি, আমরা স্কুলেরই ছাত্র, বলছি তুমি এখান থেকে যাবে কি না। আমার বন্ধু তখন ভয় পেয়ে পেছন থেকে পালিয়ে গেছে। আমি ওখানে দাঁড়িয়ে ওনার সঙ্গে কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছি যে কি হয়েছে আমাকে বলো, এখানে কেন সবাই চলে গেল। বলছে যে সব উত্তর তুমি পাবে, একটু দাঁড়াও। আমি ওখানে দাঁড়িয়ে আছি কি উত্তর এটা জানার জন্য। সেই মহিলা আমাকে বললেন যে তুমি তো এখানে দাঁড়িয়ে আছো, তুমি আমাকে ছাড়া আর অন্য কাউকে বুঝতে পারছো, ফিল করতে পারছো বা দেখতে পাচ্ছ? আমি আশপাশটা তাকালাম, তাকাতে না এইখানে তোমার টয়লেটের জায়গা, এখানে তোমার 2 নম্বরে, ঠিক আছে। আমি পেছনে ঘুরে তাকিয়েছি, দরজাটা এমনি খোলা ছিল, দরজাটা দুম করে বন্ধ হয়ে গেল। তাই দরজাটা দুম করে বন্ধ হয়ে গেল। আমি সিরিয়াস। আমি না যেই দেখেছি আমি বললাম যে এই কি হলো বলে যেই পেছনে ঘুরেছে, মহিলাটা নেই, মহিলাটাই নেই ওখানে, কেউ নেই ওখানে। আমি ওয়াশরুমে গেছি, গিয়ে দরজাটা খুলেছি, ভেতরে কেউ নেই। এবার সেই জিনিসটা দেখেই কি আমার বন্ধুরা চলে এসেছিল নাকি তারা অন্য কিছু মানে কিছু রক্ত দেখেছিল বা এরকম কিছু দেখে এসেছিল, তার উত্তর আমার কাছে না। আমার মনে হয় যে ওনার ওই পোড়া মুখের দৃশ্যটা দেখেই হয়তো তোমার বন্ধুরা ভয় পেয়েছিল। হতে পারে, সেটা হতে পারে, কিন্তু আমি মানে পরে ওদেরকে আর জিজ্ঞেস করার সাহস পাইনি, কারণ আমি যা দেখলাম কেউ একটা ওটাকে জোরে দুম করে বন্ধ করলো। কিন্তু ওই বললেন না যে আর কাউকে দেখতে পাচ্ছ, আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু ওইটাই আমি দেখেছি খুব জোরে, পিভিসির যে দরজাগুলো হয় দুম করে বন্ধ করলো, বাস। এই জিনিসটা আমার সঙ্গে সেই স্কুলে হয়েছিল। তারপর থেকে আমার ইন্টারেস্টটা আরও বাড়ে। আমি বিভিন্ন ধরনের বই মানে অনলাইন পিডিএফে বিভিন্ন বই পড়েছি। আমি তোমার পডকাস্ট শুনি, আমি গৌরব দাদার পডকাস্ট শুনেছি, বিভিন্ন আরও যেমন ইউটিএসেরও পডকাস্ট শুনেছি। আমার খুব ভালো লাগে এই প্যারানর্মাল টপিকসগুলো, ঠিক আছে, যেমন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি, ঠিক আছে, এইসব বিষয়ে মানে আমি অনেক কিছু শুনেছি, অত জ্ঞান নেই আমাকে একটু একটু করে এগোতে হবে। আর তোমার এইসব টপিকে আমার ভীষণ ভালো লাগে, ওই কারণে আমার সঙ্গে ঘটে যেটা যার সঙ্গে ঘটে না সে তখনই সেই টপিকটার ওপর না ইন্টারেস্ট নেয়। এক্স্যাক্টলি একদমই সেম জিনিসটা হয়েছে। এটা আমি পুরোপুরি এগ্রি করছি তোমার সাথে। তুমি যে এই কথাটা বললে, এত কম বয়সে যে তুমি এই কথাটা বুঝতে পেরেছো না, ঠিক আছে, এটা অনেকে বুঝতে পারে না যে মানুষের ইন্টারেস্ট সেই জিনিসটার উপরেই জন্মায় বা সেই সাবজেক্টটার উপরেই জন্মায় যখন সেই সাবজেক্ট রিলেটেড কোনো কিছু তার জীবনে ঘটে যায়। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তোর কি খেয়ে কাজ নেই যে তুই ভূতপ্রেত নিয়ে পড়ে থাকিস। আমি তাদেরকে বোঝাতে পারি না যে আমি কতটা ইন্টারেস্টেড আর কী কারণে ইন্টারেস্টেড। তো ভীষণ ভালো লাগলো কিন্তু তোমার সাথে। আরেকটা স্টোরি আছে, ওটা আমি জাস্ট ওটাও খুব ছোট, এই ছোটোখাটো আমার সঙ্গে করছিলাম, ওটা আমি বলছি। আমার কেন জানি না মনে হলো বলি। আমার দুঃসম্পর্কের এক দাদু, আবার এখানে আমি নাম নিচ্ছি না, ঠিক আছে, এক দাদু, সে 2012 সালে মারা যান। 2012 সালে মারা যান, ঠিক আছে। আমার বাড়ির দাদু না, মানে আমার অন্য দাদু, ঠিক আছে, আমি বলছি। তা ওই বাড়িতে একজন দাদা থাকতেন। ওই দাদার সঙ্গে আমি 2012 সালে আমার বয়স 3-4 বছর। আচ্ছা, আমি খেলা করছি, মারা গেছেন। এবার ও বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না, অ্যাজ ইউজুয়াল। কি হয়েছে আমরা দেখছি সবাই গ্যাদার করেছে, দাদুকে শোয়ানো আছে, ঠিক আছে, আমরা সবাই খেলা করছি। তখন বডি নিয়ে চলে গেছে, ঠিক আছে, বডি নিয়ে শ্মশানের জন্য রওনা হয়ে গেছে। আমি ও দুজনে খেলা করছি এবং বড়রা একটু অন্য জায়গায় গিয়ে গল্প করছে, আমিও খেলা করছি। যদি খুব ভুল না করি আমরা রোবলক্সের যে হয় না যেগুলো ব্লকের, এগুলো খেলছিলাম। এবারে ও আমাকে বলছে যে কিরে সাজা। আমি এরকমভাবে বসে আছি, এভাবে আমার চোখটা না এভাবে সাইডে গেল। এখানে একটা দরজা থেকে দূরে একজন লুঙ্গি পরে হেঁটে চলে গেলেন। আচ্ছা, এবার বলতে পারো সেটা অন্য কেউ হতে পারে, বাড়ি, ঠিক আছে। ফার্স্ট অফ অল বাড়ির ওটা লাস্ট এন্ড, ওখান থেকে কেউ ঢুকতে পারবে না, ওখান থেকে কোনো গেট নেই। দ্বিতীয় কথা, যে পাটা ছিল সেই দাদুর পা। এটা আমার একটু ডাউট লাগলো, কারণ তুমি বলছো ওটা তোমার দাদুর পা। শিওর হলে কি করে? কেননা আমি তার পাটাকে দেখেছি,
আমার সেই আরে বাবা একটা মানে কি বলবো আমি পুরো ওখান থেকে পাস করেছিল চেহারা দেখতে পেয়েছিল? চেহারা দেখতে পাইনি, ওটাই আমি বলছিলাম, চেহারা দেখিনি। একটা খাট, অ্যাকচুয়ালি খাটটা একটু বড় খাট, ঠিক আছে, আমি বুঝতে পারিনি, আমি না ওই পাটা এমনভাবে দেখলাম, যেই দেখেছি আমি তো বুঝতে পেরেছি যে আমি, আর তখন তো আমার চশমা পড়তাম না, ভালোভাবে বুঝতে পেরেছি এটা ওটা তো দাদু। আমি আর বাবা আমরা তো বুঝতে পারিনি যে উনি মারা গেছেন, অনেক শোয়ানো আছে, নিয়ে চলে গেছে, কোনো সেন্স নেই যে উনি মারা গেছেন। আমি না দৌড়ে গেছি, ও আমার পেছনে আমার দাদা দৌড়চ্ছে যে কোথায় যাচ্ছিস তুই। গিয়ে দেখি কেউ নেই, ঘরটা পুরো খালি, অন্ধকার ঘর, ফ্যান ট্যান আলো টালো সব অফ করা, মানে ওখান থেকে পাস অন করার কোনো রাস্তাই নেই। কিন্তু আমি খেলতে খেলতে এমনভাবে সাইডে আমার এমনি চোখ গেছে, এই সাইডে একটা ঘড়ি লাগানো, আর ওই দিক থেকে একটা রুম থেকেই দুটো দরজা, ঠিক আছে, কিন্তু ওই পোর্শনটাতে কেউ ছিল না। আর যদি থাকতো আমি গিয়ে তো দেখতে পেতাম সেই দাদুকে, কিছু নেই। আর সেই এবার তুমি যেটা বললে যে একটা ডাউট ছিল যে দাদুর পা কি করে ওটা, আমার তো একটু মনে থাকবে দাদুর পাটা কিরকম একটু মানে রুক্ষ, মানে একটু স্কিনটা ডার্ক, বুঝতে পারছো তো, ওই রকম একটা আমি ফেস করেছিলাম। আর কোনো কিছু ওই সময় কিন্তু আজব ব্যাপার হচ্ছে আমার মাথাও ভার হয়নি, আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। যেটা আমি প্রথমেই বললাম যে তোমার মধ্যে এই স্পেশাল এবিলিটিটা রয়েছে ফিল করার বা দেখার, ওকে, তো সেই কারণেই যে অত কম বয়সে তোমার মাথা ধরে গেছিল বা তোমার যে গা ভারী হওয়ার ব্যাপারটা, এটা ইন্ডিকেট করছে, আমার তো তাই মনে হয় পার্সোনালি। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি বেশ কয়েকটা ঘটনা শোনালে। ছোট ছোট হলেও ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং, কারণ সত্যি যে ঘটনাগুলো ঘটে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হঠাৎ করেই ঘটে যায়। হ্যাঁ, বেশ ছোট ছোটই ঘটনা, সেগুলোর এক্সপ্লেনেশন থাকে না। তুমি যে বলবে যে এটা হয়েছিল এই কারণে ওই কারণে, তুমি জানোই না, কিন্তু হয়েছে, আনপ্রিপেয়ার্ড তুমি সেই সময়। এরকম সময়তেই ঘটে যখন তুমি প্রিপেয়ার থাকবে না, থাকবো না, হুট হঠাৎ করেই চলে আসে জীবনে, তাই না? আমার অ্যাকচুয়ালি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলটা খুব পছন্দের, খুব ভালো লাগে, ঠিক আছে, আমি প্রায় শুনি। মানে আজকে আমি সকালবেলা উঠে অঙ্ক করি, সেই সময় আমি শুনি মাঝে মাঝে অঙ্ক করতে করতে। তো যেহেতু আমি এই পডকাস্টে সিলেক্টেড হয়েছি, তাই আমার মানে একটা ছোট্ট প্রচেষ্টা বলতে পারো, যেটা আমি আমার তরফ থেকে করেছি। তোমার জন্য একটা গিফট আছে, ওকে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে সেই গিফটটা। এবার থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর হয়েছে এটা, ঠিক আছে। তো এটাকে আমি চেষ্টা করব যে আমার ব্যাকগ্রাউন্ডে অথবা আমার এডিটিং রুমে কোথাও প্লেস করার। এটা ভীষণ পছন্দ হয়েছে। তো স্পন্দন কিন্তু একটা ভীষণ সুন্দর গিফট নিয়ে এসছে, শুধু আমার একার জন্য না, এই গিফটটা কিন্তু গল্পওয়ালা পরিবারের সকলের জন্য। গল্পওয়ালার লোগোটা ও নিজের হাতে ভীষণ সুন্দরভাবে তৈরি করেছে। এটা কি তুমি কালার করেছো? হ্যাঁ, ওয়াটার কালার করেছি। ওয়াটার কালার, ওকে, খুব সুন্দর হয়েছে। এখানে ব্রেনটাও দেখা যাচ্ছে, প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে তুমি সিগনিফিকেন্টলি ড্র করেছো, ভীষণ পছন্দ হয়েছে। এই প্রথম কিন্তু আমি কারোর কাছ থেকে কোনো একটা গিফট পেলাম। ও রিয়েলি? ইউটিউব চ্যানেলের থ্রু। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ইউটিউব আমায় এই গিফটটা পাঠিয়েছে, হ্যাঁ, সেটা সপ্তাহ আগে। তারপর কিন্তু তুমি আমাকে কিছু একটা দিলে, ভীষণ পছন্দ হয়েছে। এটা ডেফিনেটলি আমি খুব যত্ন সহকারে রাখবো। থ্যাংক ইউ সো মাচ স্পন্দন। এটা আপাতত এখানে থাক, এর পরের বার যদি তুমি আসো কখনো নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে, এটাকে ডেফিনেটলি কোথাও তুমি দেখতে পাবে। ওকে ওকে, আমি ভীষণ খুশি হয়েছি। আশা করি এটা দেখে গল্পওয়ালা পরিবারও ভীষণ খুশি হবে যে তুমি পুরো গল্পওয়ালা পরিবারের জন্য এতটা টাইম এফার্টস দিয়ে তোমার এক্সামের পর এই আজকে তুমি এসছো এতটা ব্যস্ততম শিডিউলের মধ্যে, তার মধ্যে যে তুমি এটা করেছো, আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। তো আমি চাইবো ইন ফিউচারে তুমি আবার আসো গল্পওয়ালাতে, তোমার লাইফের আরও নতুন নতুন এক্সপিরিয়েন্সেস নিয়ে, কারণ আমার বিশ্বাস এরকম এক্সপিরিয়েন্স তুমি ইন ফিউচারে আবারও করবে হয়তো। তো তুমি আমাকে একটা কথা বলো, গল্পওয়ালাতে প্রথমবার এসে তোমার কেমন লাগলো? ফার্স্ট অফ অল মানে যদি কথা বলি, মানে সত্যি কথা যদি বলি, আমার এটা সেকেন্ড এক্সপিরিয়েন্স কোনো পডকাস্টে। এবং ব্যাকগ্রাউন্ড বলো বা তোমার কথা বলার স্টাইল, মানে আমি এতটাই কমফর্টেবল এই জায়গায় যে আমি পুরো ফ্র্যাঙ্কলি তোমার সঙ্গে কথা বলতে পারছি। এত সুন্দর এনভায়রনমেন্ট, অনেস্টলি মানে আগের পডকাস্টে অবশ্যই পেয়েছিলাম, এই পডকাস্টেও পেয়েছি, এবং মানে আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটাকে না। মানে আমি বলতে পারো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি এক কথায়। কি ভারী ভারী কথা হচ্ছে স্বপ্ন, ঠিক আছে, আমার মাথার তুলে দিয়ে যাচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। তোমার মানে তোমার ফিউচার যেন অনেক উজ্জ্বল হয়, আমি অবশ্যই এই উইশ করব। তোমার সামনে অনেক বড় ফিউচার, অনেক বড় গোল সেট করতে হবে তোমাকে। ইন ফিউচার তুমি কি করতে চাও? ইন ফিউচার আমি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চাই। এই রিলেটেড তোমার একটা ইউটিউব চ্যানেলও আছে? হ্যাঁ,
সেই ইউটিউব চ্যানেলটা সম্পর্কে অবশ্যই তুমি বলো, আমি চাই ওকে যাতে তুমি যেই ধরনের কন্টেন্ট বানাও, আমার মনে হয় ভৌতিক গল্প শোনার পাশাপাশি মানুষের এই সমস্ত সাবজেক্টের ওপরেও নলেজ থাকাটা ভীষণভাবে দরকার। কারণ আমি নিজে তোমার ভিডিও দেখি, ঠিক আছে? তো স্প্যান সাইবার, যদি আমি স্প্যান সাইবার তোমার চ্যানেলের নাম, ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা লিঙ্ক পেয়ে যাবে বা পিন কমেন্টেও পেয়ে যাবে, যেখানে স্পন্দন কিন্তু কম্পিউটার সায়েন্স এবং এথিক্যাল হ্যাকিংয়ের ওপর ভীষণ ইন্টারেস্টিং কন্টেন্ট বানায়, ও নিজের নলেজ শেয়ার করে। এছাড়াও তোমাদেরকেও অনেকটা নলেজ গেইন করতে সাহায্য করবে ওর ভিডিও যদি তোমরা দেখো। তো আমি আশা করছি সবাই দেখবে তোমার ভিডিও, কারণ এতটা একটা এডুকেশনাল সাবজেক্টের ওপর যে তুমি কন্টেন্ট বানাচ্ছ, আমার মনে হয় প্রত্যেকটা ছোট ছোট ভাই বোন বা বড়দেরও, কারণ বর্তমান যুগে এআই যেভাবে আমাদের মানে পুরো সমাজের ওপর ছড়িয়ে যাচ্ছে, বা বলতে পারো সাইবার অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, একদম ওটাই হচ্ছে ব্যাপার। আর তার থেকেও বড় কথা, আজকাল এথিক্যাল হ্যাকার্স, আজকাল কি বলছি, প্রত্যেক বছরে সাইবার অ্যাটাকস আমাদের ইন্ডিয়ার ওপরে বাড়তেই থাকছে। সুতরাং এই জায়গাতে হ্যাঁ আমি জানি, আমি বলতে চাইছি যে সাইবার সিকিউরিটি সিস্টেম খুব দুর্বল বললে আমি বলবো ভুল, কিন্তু এটার ওপর আরও কাজ করা দরকার আছে। আমি একটা জিনিসে বিশ্বাসী যে কোনোদিনই কেউ 100% এডুকেটেড হতে পারে না, হতেই পারে না, সে পিএইচডি করুক আর যাই করুক। জানি না আমি কথাটা ভুলও বলতে পারি, না এটা একদমই ঠিক, কারণ এর জন্যই তো এই কথাটা সৃষ্টি হয়েছে না, যে শেখার কোনো বয়স হয় না, শেখার কোনো শেষও নেই, বয়স। তো অবভিয়াসলি তুমি কখনোই পুরোপুরি এডুকেটেড হতে পারবে না। আজকে তুমি ম্যাথামেটিক্সে যদি শৃঙ্গ জয় করে ফেলো, কোথাও না কোথাও তোমার ইংলিশে ল্যাক থাকবে, বা কোথাও না কোথাও তোমার ফিজিক্সে ল্যাক থাকবে, বা কোথাও না কোথাও তোমার বায়োলজিতে ল্যাক থাকবে। তুমি একটা মাত্র জীবনে এত ভাস্ট একটা এডুকেশনাল সাবজেক্টকে কখনো পুরোপুরি রপ্ত করতে পারবো না। কিন্তু আমরা যদি ডেইলি এই ফ্রি ফায়ার, এই বিজিএমআই এইসব গেমেতে, আমি বলছি না খারাপ জিনিসটা, একেবারেই না, খেলা উচিত, কিন্তু একটা মানে আজকাল যেরকম মানে আমার বয়সী আমার বন্ধুদেরই যদি কথা বলি, ম্যাক্সিমাম লোক কিন্তু এইসব গেমের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর মধ্যে থেকেও কিন্তু অনেক সাইবার অ্যাটাক হতে পারে। ঠিক আছে, এর বিষয়ে আমি ভিডিও বানাবো ফিউচারে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের জীবনে আমরা 24 আওয়ার্স পাই। 24 আওয়ার্সে যদি মিনিমাম 1 আওয়ারও, আমি বলছি একদম মানে নিজের হবির ওপর, আমার যেরকম এই টপিকের ওপর ভালো লাগে, আমি যদি 1 to 2 আওয়ার্সও যদি দিতে পারি এই ক্লাস 10-এর সময়তে, ঠিক আছে, আমার মনে হয় একটু করে মানে এক ফোঁটা করে একটা বালতি ভর্তি হয়ে যায় একদম। তো এইভাবেই হয়তো আমি ফিউচারে একটা সার্টেন জায়গায় যেতে পারবো। তখন আমাকে কিন্তু শিখতে হবে। আজকে আমি একটা কথা তোমায় বলছি, সেটা হচ্ছে যে আজকে তুমি যে পডকাস্টটা করছো, ঠিক আছে, এই পডকাস্টটা এখন তোমার ফার্স্ট এপিসোড ছিল, তুমি নিশ্চয়ই অতটা মানে প্রফেশনাল ছিল না, কিছু ছিল না, কিন্তু আজকে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার 1 লক্ষ সাবস্ক্রাইবার, তোমার কাছে প্লে বাটন আছে। ঠিক আছে, আমি এই সেম জিনিসটাই বলতে চাইছি যে কোনো যেই এই ভিডিওটা দেখে থাকুক, সে মানে তাকে আমি একটা মেসেজই দিতে চাই। হ্যাঁ, আমি খুব এডুকেটেড কেউ নই, আমি নর্মাল ক্লাস 10 আমি একটা কথা বলতে চাই। ওকে, তুমি ক্লাস 10-এর স্টুডেন্ট, যদি খুব ভুল না করি তোমার 15 বছর বয়স, 16 বছর, 15 থেকে 16 বছর বয়স। এই বয়সে দাঁড়িয়ে তুমি যে সেই চিন্তা শক্তির অধিকারী না, ঠিক আছে, প্রচুর মানুষ আছে 30 বছর বয়সেও কিন্তু এই থিঙ্কিং ক্যাপাসিটির এবিলিটি রাখে না। তোমার মধ্যে এই ম্যাচুরিটি লেভেলটা কিন্তু অনেক বেশি, যেটা তোমাকে ইন ফিউচারে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এটা আমি আজকে বলছি, তুমি হয়তো ইন ফিউচারে সেটা বাস্তবে দেখতে পারবে যে তোমার যে থিঙ্কিং ক্যাপাসিটি, তোমার মধ্যে যে থিঙ্কিং প্রসেস, এটা এতটাই বেশি। কোথাও না কোথাও আমার মনে হয় তোমার বয়সী যে বাকি স্টুডেন্টরা রয়েছে, তোমার বয়সী বাকি ভাই বোনেরা রয়েছে, তাদের থেকে কিন্তু এই জায়গায় তুমি অনেকটা এগিয়ে যাবে, বা তোমার ক্যারিয়ার হোক, তোমার লাইফ হোক, এটা তোমাকে অনেক বেশি বুস্ট দেবে। ওকে, ঠিক আছে, তো এডুকেশন আমি ধরছি না, অবশ্যই তোমার থেকেও ভালো স্টুডেন্টরা রয়েছে, বা তুমি অনেকের থেকে ভালো স্টুডেন্ট, ঠিক আছে। তো এডুকেশনটা এন্ড অফ দ্য ডে থাকে না, মানুষের চিন্তা শক্তিটা কিন্তু তার শেষ পর্যন্ত থাকে, যে সে তার লাইফে করতেটা কী চায়। তোমার কিন্তু একটা গোল সেট রয়েছে যে তুমি সাইবার সিকিউরিটি বা কম্পিউটার সায়েন্সের ওপর কিছু একটা করতে চাও। তো এটা কিন্তু তোমার লাইফ বা তোমার ক্যারিয়ারকে যতটা এনহ্যান্স করবে, তোমার আনুষঙ্গিক পারিপার্শ্বিক মানুষজনদেরকে যতটা এনহ্যান্স করবে, যারা তোমাকে ফলো করবে তাদেরকেও অনেক বেশি এনহ্যান্স করবে। আমার মনে হয় কোথাও না কোথাও এটা যেমন তোমাকে বুস্ট করবে, আমাদের আপকামিং জেনারেশন, যারা তোমাদের যে জেনারেশনটা, তোমার আনুষঙ্গিক যে বন্ধু বান্ধব বা তোমাকে যারা ফলো করবে, বা যেই সমস্ত স্টুডেন্টরা তোমাকে দেখবে, তারাও অনেক বেশি কিন্তু বেনিফিট পাবে। ওকে, খুব ভালো লাগলো এখানে এসছে, মানে সত্যি মানে
কনভারসেশনটা খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। আমার সত্যি কথা বলতে গেলে যে খুবই মানে আমি এক্সপ্লেন হয়তো করতে পারছি না, বাট পার্সোনালি আমার ভীষণ ভালো লাগলো আজকের এপিসোডটা করে। হয়তো আমরা অনেকগুলো ঘটনা শুনেছি, এখানে হয়তো সেই লেভেলের ভয়ানক কিছু ছিল না, হ্যাঁ, বাট আমরা ছোট ছোট বেশ কিছু ঘটনা শুনেছি যেগুলো সত্যি ঘটনা। কারণ আন্টিও বললেন আমাকে যে হ্যাঁ তোমার সাথে এগুলো ঘটেছে, তো কখনো তো বাবা মা তো আর মিথ্যা কথা বলতে পারে না। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো স্পন্দন। আমি চাইবো ইন ফিউচার তুমি আবার আসো। আমি যদি কোনোদিন সাইবার সিকিউরিটি নিয়ে পডকাস্ট করি আমি অবশ্যই তোমাকে ডাকবো। আচ্ছা, আর সবাইকে বলবো স্পন্দনের চ্যানেল অবশ্যই ফলো করুন, কারণ নতুন নতুন কনসেপ্টের ওপর সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাবজেক্টগুলোর ওপর নলেজ গেইন করতে হলে কিন্তু আপনাকে স্প্যান সাইবার অবশ্যই দেখতে হবে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও সবাই। যারা গল্পওয়ালাকে ফলো করো তারা অবশ্যই স্পন্দনের চ্যানেল ফলো করো, তারা ওর কন্টেন্ট দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ স্পন্দন আরও একবার গল্পওয়ালাতে আসার জন্য। তোমার আগামী জীবন অনেক অনেক ভালো হোক, এটাই চাইবো। ভালো থেকো। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করে দিও। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে নিও। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী বুধবার আসছি হরর এক্সট্রা সিরিজের নতুন কোনো ঘোস্টলি কল রেকর্ডিং অথবা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।